ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়। দেশবিরোধী ৩ চুক্তি এখনো বহাল। ভারতীয় জাহাজকে বার্থিংয়ে অগ্রাধিকার। নামমাত্র মাশুলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার। ভারতীয় জাহাজ পাবে সমান সুবিধা। ট্রানজিটের নামে বাংলাদেশের বন্দর, নদী ও স্থলপথ ব্যবহারের সুযোগ নিতে আওয়ামী লীগ আমলে ৩টি চুক্তি করে ভারত। এসব চুক্তিতে গুরুত্বপূর্ণ বন্দর, অভ্যন্তরীণ নৌরুট ও স্থলপথ ব্যবহারের নামে চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দর একরকম নিজেদের কবজায় নিয়ে নেয় দিল্লি। বিপরীতে বাংলাদেশের আয়, বাণিজ্যিক সুবিধা, নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ পুরোপুরি বিসর্জন দেওয়া হয়। চুক্তিগুলো সমন্বিতভাবে কার্যকর হলে বাংলাদেশের নৌ ও বন্দর অবকাঠামোয় ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর হতে পারে। আওয়ামী লীগ আমলে করা চুক্তিগুলো হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্টস ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া ACMP, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট CSA এবং প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড PIWTT সংক্ষেপে। এর মধ্যে PIWTT-তে পুরনো চুক্তি নবায়ন করা হলেও অন্য দুটি চুক্তি একেবারেই নতুন। নবায়ন করা চুক্তিতেও নতুন যেসব শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। আর নতুন চুক্তি দুটি পুরোটাই ভারতের স্বার্থে তৈরি করা। CSA চুক্তির আওতায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং ঢাকার কাছে পানগাঁওকে উপকূলীয় বন্দর হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়। ACMPর মাধ্যমে বাংলাদেশের নৌসীমা ও স্থলভাগ ব্যবহার করে নামমাত্র মাশুল দিয়ে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের সুবিধা পাবে দিল্লি। এ চুক্তির বলেই বহুল আলোচিত ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা ভোগ করে ভারত। আর PIWTTর আওতায় ভারতের জাহাজ চলাচলের নির্ধারিত নৌরুটগুলোর নাব্য রক্ষার দায়ও বাংলাদেশের উপর পড়ে। চিন্তা করুন দর্শক, ভারতের পণ্যবাহী জাহাজ চলবে আমাদের নদী পথ দিয়ে, আর সেই নদীপথের নাব্যতা রক্ষা করতে হবে বাংলাদেশকে, বাংলাদেশের টাকায়। চুক্তিটি 5 বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের ব্যবস্থাও রাখা হয়েছে। 2014 সালের একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ভারত দেশবিরোধী এসব চুক্তি আদায় করে নেয়। 2015 সালের 6 জুন বাংলাদেশ ও ভারত চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে সমঝোতা স্মারক সই করে। 2018 সালের 25 অক্টোবর ACMP স্বাক্ষরের মাধ্যমে ভারতের পক্ষে আনুষ্ঠানিক আন্তঃসরকারি কাঠামো তৈরি হয়। 2019 সালের 5 অক্টোবর কাস্টমস, পণ্য, যানবাহন, জাহাজ, রুট, নিরাপত্তা ও নথিপত্র সহ বাস্তবায়ন প্রক্রিয়ার বিস্তারিত নির্ধারণ করে SOP সই হয়। 2020 সালে কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আগরতলায় প্রথম পরীক্ষামূলক কন্টেইনার চালান পাঠানো হয়। 3 চুক্তিতে পৃথক রুট নির্ধারণ করা হলেও সমন্বিতভাবে এগুলো বাংলাদেশের
নৌ ও স্থল বাণিজ্যে ভারতের ব্যাপক প্রবেশাধিকার তৈরি হয়েছে। বাংলাদেশের সবগুলো বন্দর ও বাণিজ্যিক ঘাট ভারতের ব্যবহারের আওতায় এলেও বাংলাদেশ ভারতীয় ভূখণ্ডের সমপর্যায়ের সুবিধা পায়নি। PIWTT চুক্তিতে 8টি রুটে বাংলাদেশের নদীকেন্দ্রিক বাণিজ্যিক পয়েন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন অর্থনীতিবিদ, আচ্ছা খবরটা অনেক বড়, সংক্ষেপ করছি দর্শক। ACMPর মূল উদ্দেশ্য ভারতের পূর্বাঞ্চলের পণ্যকে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত ও কম খরচে পরিবহনের সুযোগ দেওয়া। এর মাধ্যমে ভারতের পণ্য বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম বা মোংলা হয়ে ভারতের অন্য অংশে যেতে পারে। চুক্তিতে 4টি রুট নির্ধারিত হয়েছে। 1. চট্টগ্রাম মোংলা আগরতলা, চট্টগ্রাম মোংলা হয়ে আগরতলা, ত্রিপুরা হয়ে আখাউড়া। 2. চট্টগ্রাম মোংলা হয়ে ডাউকি, মেঘালয় হয়ে তামাবিল। 3. চট্টগ্রাম মোংলা হয়ে সুতারকান্দি, এখানে চট্টগ্রাম অথবা মোংলা হয়ে সুতারকান্দি। আসাম হয়ে শেওলা এবং চট্টগ্রাম অথবা মোংলা হয়ে শ্রীমন্তপুর। ত্রিপুরা হয়ে বিবির বাজার। প্রতিটি রুটে যাওয়া ও একই পথে ফেরার ব্যবস্থা রয়েছে। চুক্তিতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মতোই ভারতীয় জাহাজের ক্ষেত্রে বন্দরের বকেয়া ও চার্জ জাতীয় বিধি অনুযায়ী নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতীয় জাহাজকে বিদেশি জাহাজের হারে অতিরিক্ত মাশুল দিতে হবে না। বুঝলেন দর্শক? ভারতীয় জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়লে বাংলাদেশি জাহাজ যেরকম সুবিধা পায় ভারতীয় জাহাজও একই সুবিধা পাবে। এজন্য বিদেশি জাহাজ হিসেবে অতিরিক্ত মাশুল দিতে হবে না। আরো গুরুত্বপূর্ণ হলো চুক্তির অধীনে পরিবহন করা পণ্য নিয়মিত ফিজিক্যাল কাস্টমস পরিদর্শনের আওতায় থাকবে না। খুবই ডেঞ্জারাস এই শর্তটা। আবার পড়ছি, চুক্তির অধীনে পরিবহন করা পণ্য নিয়মিত ফিজিক্যাল কাস্টমস পরিদর্শনের আওতায় থাকবে না। ফলে এদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত কি ধরনের পণ্য তার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাচ্ছে তার কোনো তথ্য বাংলাদেশ যাচাই বাছাই করতে পারবে না। চিন্তা করুন, বাংলাদেশের 7 সিস্টার্সে প্রত্যেকটা রাজ্যে কয়েকটি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে যারা ওই অঞ্চলগুলোকে স্বাধীন করতে চায়। এখন সেই বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতা আন্দোলন দমনের জন্য ভারত যদি বাংলাদেশের এই সব বন্দর ব্যবহার করে, বাংলাদেশের নদীপথ, বাংলাদেশের সড়ক পথ দিয়ে কোনো ধরনের অস্ত্র নিয়ে যায়, জাহাজ ভরে ভরে, লরি ভরে ভরে অস্ত্র নিয়ে যায়, বাংলাদেশ তা যাচাই বাছাই করতে পারবে না, চেক করতে পারবে না। চিন্তা করে দেখুন। আর্টিকেল 5 অনুযায়ী চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ ভারতীয় পণ্যকে বাংলাদেশি আমদানি রপ্তানি পণ্যের মতো সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে জায়গা দেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করেন, একই সময়ে ভারতীয় ও অন্য বিদেশি পতাকাবাহী জাহাজ এলে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়ার বিধান রয়েছে। আবার পড়ছি, চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ ভারতীয় পণ্যকে বাংলাদেশি আমদানি রপ্তানির মতো সুবিধা, অর্থাৎ যত বিদেশি জাহাজ একটি বন্দরে আসুক না কেন, ভারতীয় জাহাজ আসা মাত্র সব বিদেশি জাহাজকে স্টপ করে ভারতীয় জাহাজকে পণ্য খালাসের অনুমতি দিতে হবে আগে। আর্টিকেল 8 অনুযায়ী সীমা শুল্ক, প্রশাসনিক ও পরিচালন মাশুল এবং অন্যান্য নির্ধারিত চার্জ ছাড়া অতিরিক্ত করারোপ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের অবকাঠামো ব্যবহার করার পরও ভারতীয় পণ্যের উপর বাড়তি চার্জ আরোপের কোনো সুযোগ রাখা হয়নি। চিন্তা করুন, একটি বিদেশি জাহাজ বাংলাদেশি বন্দরে এসে পণ্য খালাস করবে এবং পণ্য ভরে আবার নিয়ে যাবে, সেজন্য তাদেরকে ওই বন্দর ব্যবহারে কোনো চার্জ দিতে হবে না।
বাংলাদেশি জাহাজের জন্য যেটা প্রযোজ্য, ভারতীয় জাহাজের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য হবে। চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত এম শাহজাহান বলেন, চুক্তি তৈরির সময় বাংলাদেশের পক্ষে কমিটিতে তিনিও ছিলেন। তার দাবি, তৎকালীন সরকার দ্রুত চুক্তি সম্পন্ন করার চাপ এত বেশি ছিল যে দেশের স্বার্থে দর কষাকষির সুযোগ ছিল না। ভারতের চাহিদা অনুযায়ী চুক্তি করা হয়। তিনি বলেন, নন ডিসক্লোজার অব্লিগেশনের একটি ধারায় ভারতের এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া কন্টেইনারের নিরাপত্তা হুমকিতে পড়লে ভারতীয় নিরাপত্তা বাহিনী বাংলাদেশে এসে কন্টেইনারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন বিধানও ছিল। চিন্তা করুন দর্শক, একটু থেমে চিন্তা করুন যে বলা হয়েছে যে ভারতীয় জাহাজ, ভারতীয় লরি, বাংলাদেশের ভারতীয় জাহাজ যদি নদী দিয়ে যাতায়াতের সময় বা সেই নদী বন্দরে খালাস করার পর সেই পণ্য যদি সড়ক পথে কোথাও নিরাপত্তা হুমকিতে পড়ে, তাহলে ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশে প্রবেশ করে সেই জাহাজ বা লরির নিরাপত্তা নিশ্চিত করবে। সম্পূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একটি চুক্তি। ভারতীয় জাহাজ এবং ভারতীয় লরি, ট্রাক নিরাপত্তা হুমকিতে পড়লে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে। অর্থাৎ ওই যে যদি তারা অস্ত্র বহন করে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, তারা সরাসরি এখানে সেনা পাঠাবে। এই চুক্তিতে এই চুক্তি অনুযায়ী প্রত্যেক দেশের নিজস্ব এলাকার নদীপথ জাহাজ চলাচলের উপযোগী রাখতে হবে এবং রাতের বেলায় জাহাজ ভেড়ার ব্যবস্থা সচল রাখতে হবে। এ খাতে ভারত বাংলাদেশকে এককালীন 10 কোটি টাকা দেবে, বাকি ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। চিন্তা করেন, নামে মাত্র 10 কোটি টাকা দেবে এবং সারা বছর যত খুশি পণ্য তারা খালাস করে, প্রতিনিয়ত বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে তারা, তাদের ভারী ভারী গাড়ি চলবে, 12 চাকার, 6 চাকার, 16 চাকার, 8 চাকার গাড়ি চলবে এবং সেই গাড়িতে বাংলাদেশের সমস্ত রাস্তা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের টাকায় সেই রাস্তা সারতে হবে এবং গাড়ি চলবে ভারতের। তারা 10 কোটি মাত্র টাকা দেবে খয়রাত, ভিক্ষা হিসেবে। আর সমস্ত ভারতীয় এই যে আমাদের সড়ক ব্যবহার করে, নদীপথ ব্যবহার করে, ব্যবহার উপযুক্ত রাখার জন্য যাবতীয় কিছু ব্যয়ভার বাংলাদেশকে বহন করতে হবে। সেজন্য কোনো মাসুল টাসুল ট্যাক্স ফ্যাক্স মানে ওই যে কিছুই বাংলাদেশ পাবে না। সিরাজগঞ্জ, দাইকাওয়া ও শেরপুর জকিগঞ্জ রুটকে মূলত ভারতীয় ট্রানজিট ট্রাফিকের জন্য রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের নদী অবকাঠামো ও অর্থ ভারতের ট্রানজিটের প্রয়োজন মেটাতে ব্যবহারের অভিযোগ উঠেছে। ক্লজ 20A ট্রানজিটের জন্য কাস্টমস ডকুমেন্টেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা কমানোর কথা বলা হয়েছে। ক্লজ 23.1 ও 23.2 বাংলাদেশি ট্রাক ট্রেইলারকে শেরপুর ও আশুগঞ্জ থেকে ভারতীয় সীমান্ত পর্যন্ত কার্গো নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত থেকে গভীর ড্রাফটের জাহাজে আসা কার্গো বাংলাদেশের নির্ধারিত নৌসীমায় এনে অগভীর জাহাজে ট্রান্সশিপমেন্ট করে ভারতে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক সালেহ শাহরিয়ার বলেন, এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের ক্লায়েন্ট স্টেটে পরিণত করা হয়েছে। কারণ চুক্তিগুলোর কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষকে ভারতীয় পণ্য পরিবহনে অগ্রাধিকার দিতে হবে
এবং ভারতীয় পণ্যবাহী ট্রাক ও যানবাহনকে নিয়মিত কাস্টমস পরিদর্শনের বাইরে রাখতে হবে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে ভারতের নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল সেভেন সিস্টার্সে কি ধরনের পণ্য যাচ্ছে তার উপর বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। পক্ষান্তরে ভারতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও নিরাপত্তা বাহিনীকে অধস্তন সংস্থায় পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। তার মতে এসব চুক্তির আওতায় ভারতীয় পণ্য পরিবহনে বাংলাদেশের শুল্ক ও কর আরোপের সুযোগ হারিয়েছে। অধ্যাপক সালেহ শাহরিয়ার আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তিনটি চুক্তির কোনোটি জাতীয় সংসদে পেশ করা হয়নি, ফলে জনপরিসরে এ নিয়ে পর্যাপ্ত আলোচনা ও জবাবদিহিতা তৈরি হয়নি। হাসিনা সরকারের পতনের পরও চুক্তিগুলোর একটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে। অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকারও এগুলো বাতিলের উদ্যোগ নেয়নি। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের 2 বছর পার হলেও দেশের স্বার্থবিরোধী বলে সমালোচিত এসব চুক্তি এখনো বহাল রয়েছে। অন্তর্বর্তী সরকার আমলে দিল্লি কার্যক্রমে অনেকটা ধীরগতির নীতি নেওয়া হলেও এখন আবার চুক্তিগুলোর আলোকে কার্যক্রম আরম্ভের প্রক্রিয়া শুরু করেছে ভারত। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে কূটনৈতিক ও রাজনৈতিক চ্যানেলে ভারত সক্রিয় হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টদের দাবি। তারেক রহমানের সফর নিশ্চিত হলে অন্যান্য ইস্যুর পাশাপাশি এই 3 চুক্তির ভিত্তিতে নতুন করে কার্যক্রম শুরুর সম্মতি আদায়ের জোরদার চেষ্টা থাকবে ভারতের। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 25 আগস্ট। বাংলাদেশের সংবাদপত্র আজকে প্রকাশিত হয়নি। গতকাল ছিল ঈদে মিলাদুন্নবী, সেজন্য পত্রিকা অফিস বন্ধ ছিল। আমি দৈনিক আমার দেশের এটি লিড নিউজ 25 আগস্ট মঙ্গলবারের এই লিড নিউজটি পড়ে শোনালাম। এই যে দেখুন, ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়। ন্যূনতম দেশপ্রেম আছে দর্শক, এরকম যে কেউ এই খবরটি পড়লে শুনলে তার শরীরে রক্ত টকবক করে উঠবে, তীব্র ক্ষোভ তৈরি হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য, ভারতের সহায়তায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে এক প্রকার ভারতের হাতে তুলে দিয়েছিল এবং ভারতের সেবাদাসীতে পরিণত করেছিল নিজেকে, এবং বাংলাদেশকে ভারতের ঔপনিবেশিক শোষণ লুটপাটের ক্ষেত্রে লীলাভূমিতে পরিণত করেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, জুলাই বিপ্লবে হাসিনার পতন হলেও আজ 2 বছর পরও দেশবিরোধী এইসব জঘন্য চুক্তি বহাল আছে। আমাদের দাবি, সব দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করা হোক এবং এই হাসিনার আমলে করা সব দেশবিরোধী চুক্তি জনসম্মুখে প্রকাশ করা হোক।